প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় বায়ু দূষণ এবং বায়ু দূষণ প্রতিরোধে কী কী বিদ্যমান আইন রয়েছে সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বায়ু দূষণ প্রতিরোধে আমাদের দেশে বিদ্যমান যে আইনগুলো রয়েছে, শুরুতেই এই আইনগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এটা তো প্রথম যে আইনটা মাস্টার ল যেটা বলা হয়, সেটা হলো পরিবেশ সংরক্ষণ আইন। এইটা 1995 সালে হয়েছে। জি। এবং এটার মোটামুটি আমাদের যে আইনটা, সেখানে পুরা পরিবেশ সম্বন্ধে বলা আছে, শুধু বায়ু দূষণ তা না। এখানে পানি দূষণ, বাংলাদেশ পরিবেশ এখানে সংরক্ষণ আইন, হ্যাঁ 1995, এখানে শব্দ দূষণ, এখানে পানি দূষণ, জলবায়ুর যা কিছু উপাদান আছে এগুলো সব সম্বন্ধে বলা হয়েছে। জি। এখন এখানকার যে আইন, সে আইনের একটা বিধিমালা হয়েছে। বিধিমালাটা হলো আপনার 1997 সালে। জি। এবং এই দুই আইনই, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, এই দুটোই কিন্তু 2010 সালে এটার একটা ব্যাপক একটা অ্যামেন্ডমেন্টও আনা হয়েছে। এবং এই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 20 ধারায় বলা হয়েছে যে যদি কখনো মনে করে সরকার, তাহলে এটার উপরে নির্ভর করে 20 ধারার ক্ষমতা বলে, ওই যে বললাম পানি, শব্দ, বায়ু, এই প্রত্যেকটা সম্বন্ধে বা যদি কোনো প্রয়োজন হয়, তাহলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নতুন বাইলজগুলো তৈরি করতে পারবে। জি। তাহলে 1997 সালে যে পরিবেশ বিধিমালা, সেখানকার আপনার তফসিল 2 বলে একটা টেবিল আছে। এই টেবিলে বলে দেওয়া হয়েছে যে কোনটা 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 এটা বায়ু দূষণ হবে। আর এটা বিস্তারিতভাবে বলা হয়েছে পরিবেশ দূষণ, বায়ু দূষণ বিধিমালা, যেটা নিয়ন্ত্রণ বিধিমালা, সেটা 2022 সালে। সেইখানে কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ আইনের মতো করা আছে। বায়ু দূষণ হলে ওইখানটায় চলে যাবে, কিন্তু সত্যিকার যে মাস্টার ল, সেটা কিন্তু ওই পরিবেশ আইন, যেটা 1995 সালের। সেখানে বায়ু দূষণের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে আপনি যেটা বললেন যে যানবাহনের মাধ্যমে যখন কোনো কালো ধোঁয়া সৃষ্টি হয়, সেটির বিষয়ে একটি বিধিনিষেধ রয়েছে মাস্টার ল, যেটি আপনি বলছিলেন। এখানে এই মাস্টার ল এবার একটা টেবিল দেওয়া আছে। জি। আমি যেটা বললাম যে আপনার ওই যে আমরা বললাম তফসিল 2, জি। তফসিল 2-এ বলা আছে যেটা, সেটা হলো পার্টিকেল ম্যাটার বা কণা। জি, মানে দূষিত যে কোনো ধূলি কণা হইতে পারে বায়ুর মধ্যে, ফাঙ্গাস কণা হইতে পারে, যে কোনো কণা। এরপরে বলা আছে নাইট্রোজেন, আপনার অক্সাইড। এরপরে বলা হচ্ছে পরিমাণ রয়েছে, এই পরিমাণের ঊর্ধ্বে গেলেই মনোক্সাইড। এরপরে ওজোন, লিড, এগুলা কিন্তু এটা বলা হচ্ছে যে বায়ু দূষণের ক্ষতিকারক পার আওয়ার অথবা 24 ঘন্টায় অথবা 1 বছরে মাত্রা দেওয়া আছে। কিউব মানে অত কিউব বায়ুর মধ্যে এতটুকু থাকলে এটা বায়ু দূষণ হবে। ঢাকায় যে পরিমাণ বায়ু দূষণ হয়, এটির কারণ কি? বিশেষ করে দেখুন, ঢাকা সহ এক এক দেশের কিন্তু বায়ু দূষণ কিন্তু এক এক রকম ভাবে হয়। ঢাকায় কি আমাদের দেশে যেটা হয়, সেটা আমি রাজধানীর কথা বলছি। হ্যাঁ, আমাদের ঢাকার যেটা হয়, সেটা হলো আমরা কিন্তু কিছুটা করতে পেরেছি। ট্যানারি আছে, আমাদের কিছু ইন্ডাস্ট্রি আছে এখানে। তারপরে আপনার কি আমাদের শহরের খুব কাছাকাছি কিছু কারখানা রয়েছে, কিছু ইটভাটা আছে। ইটভাটায় কিন্তু খুব ব্যাপক পলিউশন হয়। আমাদের এখানে কিছু স্বর্ণ অলংকার তৈরির কিছু বিষয় আছে, সেখান থেকেও কিন্তু অ্যাসিডিক একটা বায়ু দূষণের একটা বিষয় থাকে। তো এই শহরের বায়ু দূষণ বলতে গেলে যেটা বলতে হবে, এবং এখানে তো আমাদের গ্রিন বেল্টটা নাই শহরের মধ্যে। আমরা তো জানি যে গোটা দেশের মধ্যে 25% গ্রিন বেল্ট থাকতে হবে, এরকম কিন্তু আমাদের এখানে নাই। তো এই 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 গোটা বাংলাদেশের মধ্যে ঢাকা শহরটা খুব বেশি পলিউটেড। এবং আমরা যদি দেখি যে পলিউশনে কিছু মাত্রায় কম আছে সিলেট এবং রাজশাহী।
জি এদের মোটামুটি এখানকার চেয়ে প্রায় 65% কম আছে আর কি ওদের। তো এই ঢাকা শহরের মূল কারণগুলো এগুলো আছে, পাশে ইটভাটাগুলো আছে সাভার টাভার বা কাছাকাছি এগুলোতে। এই ইটভাটা, ইন্ডাস্ট্রি, বর্জ্য পুরানো যে অব্যবস্থাপনা, জি এটা কিন্তু যেখানে সেখানে ওপেন স্কাই পুরানো হয় এমনি খোলা আকাশের নিচে। এই সব কিছু মিলিয়েই কিন্তু ঢাকা শহরের বায়ু যে দূষণের পরিমাণ অনেক বেশি হচ্ছে। আপনি যে কারণসমূহ বললেন এর মধ্যে অন্যতম একটি কারণ আপনি ইটভাটা বললেন, আমি ইটভাটার বিষয়টি একটু পরে আসছি। তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখে থাকি যে আমাদের ঢাকা শহরে যে নির্মাণ কাজগুলো হয়ে থাকে, বিল্ডিং কনস্ট্রাকশনগুলো হয়ে থাকে, এগুলো যত্রতত্রভাবে এগুলোর কারণে যে বায়ু দূষণ হচ্ছে এটির বিষয়ে কোনো প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেটির কারণে এটি কিন্তু বায়ু দূষণের অন্যতম কারণ। একদম ঠিক। এটির বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। এটা হলো আমাদের 2008 সালে ইমারত নির্মাণ একটা আইন আছে। জি এবং আমাদের যে নতুন আইনটা যেটা বললাম আপনাকে, যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন 2022, এই 2022-এর যে আইনটা আছে এখানটায় কিন্তু আমাদের প্রায় 6টা টেবিল আছে। টেবিল বলতে তফসিল আছে। এই তফসিল এবং এই আইন মিলায়ে আমরা দেখবেন যে একটা বিল্ডিং হচ্ছে, আমরা সাধারণত দেখি ওইটাকে কাপড় দিয়ে শুধু ঢেকে দেওয়া হচ্ছে, বাট এটা থেকে যে ধুলোবালি হচ্ছে বা ঢেকে রেখেছে, এটা কিন্তু আইনে করা হয়েছে বলেই ঢেকে রেখেছে। জি হ্যাঁ, আমরা যখন আইনের সেটি কি যথেষ্ট? কারণ আমরা যদি বিভিন্ন উন্নত দেশগুলোতে যাই দেখি, আপনি যখন দেখবেন একটা কনস্ট্রাকশন সাইট বা নির্মাণ কাজ হচ্ছে, সেটি কিন্তু সম্পূর্ণভাবে একটি কভার্ড এরিয়া থাকে, একটা সাইট থাকে, এবং এটা থেকে বায়ু দূষিত বায়ু যাতে না হতে পারে এটি আইনে কিন্তু বলা আছে। 2008 সালের যে আইনটা আছে এবং 22 সালের যে আইনটা আছে, এখানে বলা হচ্ছে যে কভার ম্যাটেরিয়ালটা কেমন হবে, কোন কাজের জন্য কেমন হবে এবং কিভাবে করতে হবে। তো আইনে কিন্তু এভাবে বলা আছে যে তোমরা এটাকে ঢাকবা কি করে, যদি তুমি গোটা ডেমোলিশ করতে চাও তাহলে কিভাবে করবা, মানে সেফটি ফার্স্ট। এটা কিন্তু আইনে সেভাবে প্রত্যেকটা নির্ধারণ করে দেওয়া আছে যে তুমি যদি গোটা ডেমোলিশ করো তো এভাবে করতে হবে, তুমি যদি পার্টলি কাজ করো তাহলে এভাবে ঢেকে করলে হবে, এভাবে কিন্তু দেওয়া আছে। এবং ওই কাপড়টা কি কাপড় হবে সেটাও কিন্তু আইনে বলা আছে। হ্যাঁ, সো আইনে কিন্তু এখানে কোনো নাই, ঘাটতি নাই। 22 সালের আইনটা হওয়ার পরে এগুলো কিন্তু খুব পরিষ্কার করে দেওয়া আছে যে তুমি ইমারত এবং 8 সালের ইমারত নির্মাণ আইন, এই দুটাকে মিলিয়ে যদি আমরা দেখি তাহলে এই দুইটা আইনে কিন্তু ইমারত নির্মাণের, এবং এটাকে বলা হচ্ছে ওয়াটার স্প্রিংকলিং, যেটাকে বলে মানে তোমাকে পানি দিয়ে এই যাতে ধুলাটা বেশি না হয়, তো পানি দিয়ে তোমাকে অনেকখানি মানে এটাকে স্থমিত রাখতে হবে আর কি ধুলাগুলাকে। যে বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গমন হচ্ছে। যদিও বর্তমান সময়ে ফিটনেসবিহীন যানবাহনের ক্ষেত্রে সরকার অনেক কঠোর হচ্ছে। আগে আমরা একটা সময় সড়কে দেখতাম যে অনেক পুরাতন বাস দিয়ে কালো ধোঁয়া নির্গমন হতো, সেটি অনেকাংশে কিন্তু কমে গিয়েছে এখন। তারপরও ঢাকায় অন্যতম বায়ু দূষণের কারণ হচ্ছে এই যানবাহনগুলো। এইসব ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারণীরা কি করণীয় করতে পারে? তারা কি ইলেকট্রনিক ভেহিকলস গুলোকে আরো উৎসাহিত করতে পারে? সেগুলোকে দুটো আইন আছে আমাদের, একটা হলো সড়ক পরিবহন আইন 18, জি, আরেকটা অধ্যাদেশ ছিল সেটা হলো 1983 সালের। এই দুইটাতেই কিন্তু আমাদের কি পরিমাণ বায়ু এই মানে এই পুরা মানে এই যে পেট্রোল পুরানোর যে ইয়াটা কি পরিমাণ থাকবে, এবং এই কালো ধোঁয়া যেটা, এটা কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইডটা কি করে কতটুকু পরিমাণ সে ছড়াতে পারবে, মানে হলো তার তো গাড়ির যখন বয়স বেড়ে যায় তখন তো ধোঁয়া বেশি নির্গত হয়। ফিটনেসের যে ব্যাপারটা সেটাও কিন্তু আমাদের 2018 সালের আইনে আছে। আমাদের এই আইনগুলা যদি ঠিকমতো মেনে, এবং এখন দেখা যায় যে রাস্তাঘাটে এগুলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করা হচ্ছে, এবং পরিবেশ নিয়ে কিন্তু এখন সব জায়গায় কিছু কিছু কাজও হচ্ছে। যেমন ধরেন এই মানমাত্রাটা আগে কখনো প্রচার করা হতো না, যে আজকে ঢাকার যে মানমাত্রা এই যে বায়ু দূষণের, হ্যাঁ, এটা কিন্তু এখন প্রতিটা ব্রডকাস্ট করা হয় ইলেকট্রনিক মিডিয়াগুলোতে। যেমন আজকে কিন্তু 53 আমাদের ঢাকার মানমাত্রা।
তো এইভাবে কিন্তু এগুলো কিন্তু মানুষের সচেতন হচ্ছে এবং নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা এটা কিন্তু অব্যাহত আছে। আর ওই কালো ধোঁয়া এই আইনগুলো দিয়ে এবং মোবাইল কোড দিয়ে কিন্তু এগুলাকে নিয়ন্ত্রণ করা যায়। জি, ইটভাটার বিষয়ে সরকার এখন অনেকটা কঠোর। আমরা দেখেছি বিশেষ করে হাইকোর্টের একটি রায়ের রিট পরে আছে, হ্যাঁ। যেসব ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ছিল না সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও বায়ু দূষণের অন্যতম কারণ কিন্তু ইটভাটা, যেটি আপনি আলোচনা থেকে বলছিলেন। ইটভাটাগুলোকে আরও পরিবেশের যাতে পরিবেশের ক্ষতি যাতে না হয় সেক্ষেত্রে কি দেখুন, করণীয় এখন আছে? ইটভাটাগুলোকে আপনার যেটা এখন তৈরি করা হচ্ছে সেটা হলো এক রকমের কারণ কংক্রিট, নগরায়নের জন্য ইট প্রয়োজন, হ্যাঁ, কিন্তু এক ধরনের কংক্রিটই তৈরি করা হচ্ছে। এবং ঢাকা মানে আমাদের বাংলাদেশে বেশ কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এটা কিন্তু পুরানো লাগে না, জি। এবং ওইটাকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে ওই ইটগুলাকে, এবং এটা কারখানায় তৈরি হয়, ওটা কিন্তু পুড়িয়ে ভাটা এই টাইপ না। এটা কিন্তু আপনার এই যে কংক্রিট, সিমেন্ট, পাথরের কোনা, কুচি আর কি, এগুলা দিয়ে কিন্তু এক রকমের ইট তৈরি করা হচ্ছে এবং ওইটা একটার পর একটা সাজিয়ে বিল্ডিং তৈরি করা হচ্ছে আর কি। এবং এটা কিন্তু এখন কিন্তু খুব পরীক্ষিত জিনিস। আর ইটভাটার ব্যাপারে তো আমাদের নিজস্ব আইনই আছে, একটা ইটভাটার আইন আছে, এবং পরিবেশ ছাড়পত্র ইটভাটার জন্য কিন্তু একেবারে খুব ভালোভাবে দেখেই পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়, যেগুলো কমপ্লায়েন্স আছে ইটভাটা তৈরি করার ক্ষেত্রে এবং ইটভাটা রান করার ক্ষেত্রে। সেই কমপ্লায়েন্সগুলো যদি কখনো ব্যত্যয় হয়, সাথে সাথে ইটভাটাটা কিন্তু বন্ধ করে দেওয়ার মতো আইনগত ব্যবস্থা আছে। জি, এয়ার পলিউশনের বিষয়ে ইন্টারন্যাশনাল কি কনভেনশন বা আইন রয়েছে? দেখেন, এইটা 1972 সাল, 72 সালে প্রথম কিন্তু স্টকহোমে আমাদের একটা ইউএনের এটা ছিল, ইউএনের কনফারেন্স হয়েছে এবং সেখানে আমরা কিন্তু ওইখানটায় কিন্তু ছিলাম। এবং উনি আমাদের যেটা হলো এই কিছুদিন আগে 2015 সালে প্যারিসে একটা সামিট হয়, এবং সেখানে আমরা কিন্তু র্যাটিফাই করে আসছি, অনুস্বাক্ষর করেছি। তাদের যে প্রস্তাবগুলো এনেছিল সেগুলো আমরা কমপ্লাই করব এবং আমাদের দেশে এগুলার ব্যবস্থা নিব বলে কিন্তু আমরা 2015 সালে আমরা এটাকে এই যে তাদের যে রেজলিউশন হয়েছে সেটাকে কিন্তু রেটিফাই করছি। এবং আমাদের কিন্তু এইটা কিন্তু আবার একটা মানমাত্রা তৈরি করেছে, যেটা 2022 সালে। এটাও কিন্তু আমরা পরবর্তীতে ওই যে 22 সালের ওইটাতেও কিন্তু রিফ্লেকশন আছে এটার। সো ইন্টারন্যাশনাল যেসব কিছু আছে এই বায়ু নিয়ে কাজ করছে, সেগুলোর সাথে কিন্তু আমাদের আইনের কিন্তু একটা মোটামুটি আছে, মানে কাছাকাছি একটা বিষয়, এবং যেগুলো আমরা রেটিফাই করে আসছি এবং বলছি যে এগুলো আমরা আমাদের দেশে করব, সেগুলো কিন্তু আইন তৈরি করে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে আর কি। বায়ু দূষণ বিশেষ করে পরিবেশের জন্য ক্ষতিকারক যে কোনো কিছু হোক না কেন, এগুলোর জন্য পরিবেশ আইনের কথা বলছিলেন 1995 সালে, যার অধীনে পরবর্তীতে পরিবেশ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবেশ আদালতে নিয়মিতই মামলা দায়ের হচ্ছে যেসব কলকারখানা বা যেসব প্রতিষ্ঠান পরিবেশ ক্ষতিকারক দ্রব্য বা দূষণ করছেন। পরিবেশ আদালতের আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পরিবেশ আদালতে যে মামলাগুলো হচ্ছে, এগুলোতে পরিবেশ আদালত যে অর্থদণ্ড বা শাস্তির যে বিধান রয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। এটা হলো আপনার পরিবেশ আদালতে মামলা কিন্তু করতে হলে পরিবেশ অধিদপ্তর বলে একটা অধিদপ্তর আছে, এবং সেখানে কিন্তু একটা অনুমোদনের ব্যাপার আছে, যেখানে কোনো কমপ্লেন সেখানকার পরিদর্শক আছে এবং তার কাছে অভিযোগ দায়ের করতে হবে। হ্যাঁ, এবং অনুমোদন যদি তারা দেয়, তখন আমাদের যে পরিবেশ সংরক্ষণ আইন 1995 সেখানকার 6, 7 এবং 8 ধারা, এখানটায় যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলা যদি ব্যত্যয় হয়, খেয়াল করতে হবে, ওর মধ্যে থাকতে হবে। 6, 7, 8 ধারার মধ্যে যেভাবে বলা আছে যে এই বিষয় এই মানমাত্রার উপরে উঠলেই বায়ুর পরিবেশ দূষণ হচ্ছে বলে ধরে নেওয়া হবে। তো ওই মানমাত্রা এবং আমাদের যে পরিবেশ আইন সংরক্ষণ আইন বিধিমালা 1997 যেটা, সেইটার যে আপনার তফসিল 2
জি সেই তফসিল 2-এ যে মানমাত্রা বা টেবিল দেওয়া আছে, সেখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলোর কথা বলা আছে যে এটার উপরে যাবে না, গেলেই আমরা এটাকে মনে করে নেব পরিবেশ দূষণ, বায়ু দূষণ করছে সেই ইন্ডাস্ট্রি অথবা সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান, তখন তাদের বিরুদ্ধে কিন্তু এই আপনার আমাদের যে অধিদপ্তর, সেখান থেকে অনুমোদন সাপেক্ষে মামলা করব আমরা পরিবেশ আদালতে। জি এবং সেখানে কিন্তু তাহলে এইটার সরাসরি বিচার মামলা দায়েরের হবে। কোনো সুযোগ নেই হ্যাঁ, এক্ষেত্রে। বিচার হবে। জি এক্ষেত্রে শাস্তির বিধান কি রয়েছে? দেখেন, পরিবেশ শাস্তির বিধানটা আমাদের অনুযায়ী। কিন্তু আইন অনুযায়ী যেটা বললাম, যেটা 15 ধারায় বলা আছে, জি। পরিবেশ নিয়ন্ত্রণ, যেটা আমাদের ওই যে 95 সালে, এখানটায় যেটা বলা হচ্ছে যে ওখানে আবার মানমাত্রার বিষয়টা আছে। জি। তার মানে হলো আমরা কতটুকু পরিবেশ দূষণ করছি সেই বিষয়টা আছে, এবং সেটা কি সর্বোচ্চ শাস্তির কি বিধান রয়েছে? এটা হলো 10 লক্ষ 10 বছর, এবং অর্থদণ্ডের অভিধান রয়েছে তার মানে সাথে। 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড 10 লক্ষ, অথবা দুইটার একটা, এরকম আর কি। বায়ু দূষণের ফলে মানব দেহে যে ক্ষতি হয় সেটি তো অবশ্যই আমার মনে হয় বলার কোনো প্রয়োজন পড়ে না। তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কি ধরনের ক্ষতি হচ্ছে এই বায়ু দূষণে? দেখেন, বায়ু দূষণে শুধু স্বাস্থ্যগত ক্ষতি হয় তা না, জি বায়ু দূষণের ক্ষেত্রে টোটাল ইকোলজিক্যাল ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায়। জি এবং আমাদের এই যে আমি কয়েকটা শহরের কথা বললাম, যেটা অনেকটা গ্যাস চেম্বারের মতো অবস্থা, এবং এটা তো অনেক সময় অ্যাকচুয়ালি যে পার্টিকেল পিএম বলে, পার্টিকেল ম্যাটার্স, জি এইগুলা কিন্তু 2.5 থেকে 10 পরিমাণে থাকার কথা। 2.5 এবং 10 দুইটা হলো একটা মাত্রা, জি এবং সেটা কিন্তু 1 কিউবের মধ্যে যা থাকা উচিত তার প্রায় 10 গুণ থাকে আমাদের এখানে, এবং ওই যে দিল্লি বা করাচিতে। জি। তো এটা একটা গ্যাস চেম্বারের মতো একটা অবস্থা। এখানে স্বাস্থ্যগত ঝুঁকির সাথে সাথে পরিবেশের ঝুঁকি, কৃষিকাজে যে বায়ু দূষণের ফলে কিন্তু ক্যান্সার সহ মারাত্মক অনেক রোগ এইগুলো হচ্ছে, তো আছেই। ব্রনকাইটিস, হার্ট, হ্যাঁ, মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। মৃত্যুর ঝুঁকি তো আছে, আর আমাদের ফসল নষ্ট হচ্ছে, তো জি আমাদের গাছ হতে পারছে না জি। বায়ু দূষণের ফলে। গাছও আপনি দেখবেন ঢাকা সিটি, আমরা রাস্তা দিয়ে গেলে দেখবেন যে গাছের উপরে একেবারে এক পরত করে ধুলা জমে আছে, জি মানে এত, মানে ওই যে পার্টিকুলার ম্যাটারগুলো এত বেশি, জি কণাগুলা, জি এরকম ব্যাপারটা আর কি। জি এই যে বায়ু দূষণ হচ্ছে, এই বায়ু দূষণ থেকে আসলে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এই বিষয়ে কি আপনার কোনো সুপারিশ বা সাজেশনস আপনি আমাদেরকে বলবেন? দেখুন, আমি যতটুকু কারণ আইন পড়েছি, কিন্তু রয়েছে এটি আমি প্রতিরোধের যতটুকু জন্য। পড়েছি, আইন কিন্তু বিস্তর আছে। জি 22 সালের আইনটা কিন্তু হওয়ার পর থেকে বায়ু দূষণ সম্বন্ধে একটা স্পেসিফিক আইনও হয়ে গেছে। জি 95-এর আইনটা তো আছেই, ইমারত নির্মাণের আলাদা আইন আছে, কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু এক এক জায়গায়, যেমন যানবাহনের জন্য আলাদা আইন আছে, জি এই সব কিছু কিন্তু আনা হয়নি 22-এ যেটা আনা হয়েছে সেটা হলো কিছু ব্যাপারে নিয়ে আসা হয়েছে। এই সব কিছুকে অ্যাড্রেস করার মধ্যে কিন্তু কোনো আইন নাই, জি এবং শাস্তির মাত্রাটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে ধরেন $1 বিলিয়ন ইনভেস্ট আছে, জি এখান থেকে যে বায়ু দূষণ করা হচ্ছে 10 লক্ষ টাকা, মানে এই শাস্তিটাও কিন্তু মানে ওই ব্যাপার চিন্তা করলে যে জি। এত মানুষের একসাথে মৃত্যু ঝুঁকিতে নিয়ে যাওয়া, জি সেখানেও কিন্তু কম্পেনসেশনের কোনো সেভাবে নাই। এবং আরেকটা মজার না, ব্যাপার এক্ষেত্রে হলো, লং টার্মে কি করণীয় প্রয়োজন আছে যারা নীতি নির্ধারকরা রয়েছে? কারণ আমরা বিভিন্ন দেশে দেখছি যে ইলেকট্রনিক ভেহিকেল, বৈদ্যুতিক গাড়ির দিকে তারা ঝুঁকছেন বেশি করে, কারণ এটি পরিবেশের জন্য আরো বেশি নিরাপদ ধরা হয়। এই ধরনের কি কি নীতিতে পরিবর্তন আনা সম্ভব বলে আপনি মনে করেন? দেখেন, কারণ আমরা অবশ্যই লং টার্মে আমাদেরকে হ্যাঁ, যেটাকে বলে সাস্টেনেবল, জি জি সাস্টেনেবলটা করতে চাইলে আমাদেরকে যেটা হলো, আইনটা ঠিক আছে, আমার ধারণা যে যে আইনগুলো আমাদের তৈরি করা হয়েছে এটা কিন্তু বিস্তর আছে। এখন একটা আছে আইনকে কিন্তু ইমপ্লিমেন্ট করা, জি এটা একটা ব্যাপক ব্যাপার। আর একটা কনসেপ্ট গ্রো করা, যেটাকে বলা যেতে পারে গ্রিন ট্যাক্স, যেটা কিন্তু অলরেডি এই কনসেপ্টটা আছে পৃথিবীতে, জি যে যারা পলিউট করবে, জি যারা ইফেক্টেড হবে, ইন্টারন্যাশনালি যদি চিন্তা করেন যে কান্ট্রিগুলা পলিউট করছে, ও পারমাণবিক বোমা, ও ধরেন কি বলে টেস্ট করছে, সেটা পানির তলে হলে পানি
তারপরে রকেট লঞ্চার, বোমা, জি। এই যে তাদের যুদ্ধাস্ত্রগুলো টেস্ট করছে, এতে কিন্তু ব্যাপক এয়ার পলিউশন হচ্ছে। তো এগুলা তো আমাদের দেশ করছে না। তো যে দেশগুলা এগুলা করে, তাহলে ইন্টারন্যাশনালি দে হ্যাভ টু কম্পেনসেট আস। জি আমাদের যারা দেশ যারা কিনা এগুলো করছে না, কিন্তু এটা তো আপনার ট্রান্সবাউন্ডারি ব্যাপার। তার মানে হলো এটার তো কোনো বাউন্ডারি নাই। জি বায়ু তো বাউন্ডারির মধ্যে থাকে না। জি। দেশের এক দেশে হলে আরেক দেশ ইফেক্টেড হবে। তো একটা গ্রিন ট্যাক্সের ব্যবস্থা, যদিও এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখনো তৈরি করা হয় না। জি, আপনি ট্যাক্সের বিষয়ে আসছিলেন। আমরা যদি আমাদের দেশে অভ্যন্তরীণ যে আইন আছে, বিশেষ করে আমরা যদি দেখি সড়ক পরিবহন আইনে বলা আছে যে যদি কোনো ব্যক্তি একাধিক গাড়ি তার নামে রেজিস্ট্রেশন থাকে, তাকে একটা এনভায়রনমেন্টের সারচার্জ দিতে হচ্ছে, বড় একটি এটা তো হলো amount কিন্তু। আমাদের মধ্যে কিন্তু এই টাকাটি সরকার নিচ্ছে, নেওয়ার পরে কি এটি আসলেই বায়ু দূষণ বা এখানে একটা পরিবেশ ব্যাপার দূষণের কাজে আছে। কিটা এখানে ব্যবহার একটা হচ্ছে ব্যাপার কিনা? আছে। যে এলাকায় ইন্ডাস্ট্রিটা হয়েছে, জি এই এলাকার লোকই জানে যে কি সাফার করছে তারা, জি তাদের কতটুকু প্রবলেম হচ্ছে, কি জি। কি প্রবলেম হচ্ছে। আমাদের যখন ট্যানারি ছিল এখানটায় ঢাকায়, জি। এই হাজারীবাগে, ওখানকার টিন ফুটো হয়ে যেত, ওখানকার মানুষের কিছু কিছু অসুখ হয়ে যেত। জি এখন তো একটু দূরে গেছে। তো এইরকম কিন্তু যে জায়গাটা ইন্ডাস্ট্রি, সেই জায়গার মানুষ ইফেক্টেড, এবং সেই জায়গার মানুষকে সেই ইন্ডাস্ট্রির গ্রিন ট্যাক্সটা দিয়ে অবশ্যই ভর্তুকি কিন্তু দেওয়া উচিত। ঢাকাতে তো কলকারখানা সেভাবে নাই। ঢাকার যে মূল দূষণের যে কারণ, সেটি প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? দেখেন, ঢাকার তো আমাদের যানবাহনটা একটা ব্যাপার, জি, এবং যানবাহনের কিন্তু এখন যেমন কিনা ইটেরও অপরিকল্পিত নির্মাণ কাজ হচ্ছে। ইটেরও পরিবর্তন হয়েছে, আমি জি, বললাম। জি ঠিক সেরকমই এখন যদি আমরা এগুলাকে একটা মোটামুটিভাবে, যেগুলো ইলেকট্রিক ভেহিকেল আছে, সিএনজি ভেহিকেল আছে, এগুলাকে যদি আমরা ব্যবহার করতে পারি বেশি, তাহলে কিন্তু পলিউশন, যেমন আমাদের একসময় কিন্তু ওই যে বেবি ট্যাক্সি বলে এক রকমের ট্যাক্সি ছিল, এই যে ইভেন আমরা স্কুটার, যেটা দেখি যে অযাচিতভাবে সেটা রাস্তা মারাত্মক খনন ছিল। করা হচ্ছে, রাস্তা ভাঙা হচ্ছে, এগুলো তো- যার ফলে বায়ু দূষণ কিন্তু বেড়ে যাচ্ছে। এটাতে তো ওই যে যেটা এমপিএম, কিন্তু সরকারি সংস্থাগুলো এক্ষেত্রে কোনো তারা এটাকে তো ওই যে অনুসরণ পার্টিকেল করছে না। ম্যাটার বলে, জি, যেটা জি, বলছিলাম আমি, যে জি। থাকা উচিত ওই যে ওইটুকটা থাকে অতটুকু, জি তার মানে ধূলিকণা টাইপ। জি জি এটা কিন্তু বাতাসে প্রচুর, আমাদের জি। ঢাকার বাতাসে প্রচুর, এটা নির্মাণ কাজের জন্যই, জি নির্মাণ কাজের জন্য। কিন্তু নির্মাণ কাজের যে ইয়াগুলা এখন যেটা বেঁধে দিয়েছে 22 সালের আইন দিয়ে আর ইমারত আইন দিয়ে 2008 সালের, এটাকে যদি সত্যিকার কমপ্লাই করা যায় এবং সত্যিকারভাবে এগুলাকে যদি বাস্তবায়ন করা যায় এই আইনগুলোকে, তাহলে একটা ইমারত নির্মাণ করতে কিন্তু তারা অনেক বেশি মানে এটা একটা কনসাসনেস আসবে যে আমাকে এই কাজ যদি এভাবে করি, আইন না মেনে, তাহলে তো আমাকে তো ফাইন দিতে হচ্ছে। এগুলোকে বাড়ানো উচিত। জি আসলে এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে, যার ফলে ফাইনগুলো যেভাবে আছে, জি ওই 2 লক্ষ 2 বছর 10 লক্ষ পর্যন্ত মাত্র, জি কিন্তু পলিউশনের ইয়াটা ইফেক্টেডটা কিন্তু 10 লক্ষ দিয়ে মাপা যায় না। এবং এতে করে কিন্তু ভয়ও কম, যে আমার যদি কিছু হয় ইন্ডাস্ট্রি, আমি তো কোটি টাকার ব্যবসা করি, কোটি কোটি টাকার ব্যবসা, আমার 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নাই ফাইন হবে আমার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।